ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব খালেকুজ্জামান, আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলেন মন্ত্রী শাহজাহান খান। আপনি 30-40 সেকেন্ড একটু শেষ করেন। সেটা হলো যে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা যে আসলে মাঠে যখন দুই দলের খেলা হয় তখন কিন্তু তৃতীয় পক্ষের জন্য কেউ অপেক্ষা করে না। আপনার সমর্থকরা দুই পক্ষের কারণ দিকে যাবে। এখন বাম দল যারা আছে তারা তৃতীয় শক্তি কিন্তু বহুবার চেষ্টা করছে তৃতীয় শক্তি গড়ে তোলার, কিন্তু তৃতীয় শক্তি গড়ে তুলতে পারে নাই। তবে একটা জিনিস আমি মনে করি যে মওলানা ভাসানী আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি কিন্তু ওই যে কথাটা আমি আগে বললাম, ওই কথাটা বলার পরে যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল তখন কিন্তু উনি এই মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু কাজ করেছেন। এই মানসিকতা কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের এখন। কমরেড খালেকুজ্জামান, আমি মূল আলোচনা থেকে আবার অন্য জায়গায় চলে আসছে। তো এখন উনি মওলানা ভাসানীর কথা বলছেন। 70 সালে উনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ উনি যদি ইলেকশন করতেন তাহলে সেই জায়গায় এসে গোটা বাঙালি জাতির ঐক্যটা ব্যাহত হতো। ফলে সেই সময় এটা বামপন্থীরা সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে এই দেশের সমস্ত আন্দোলনের ইতিহাস তার সৃষ্টি করার ক্ষেত্রে এবং তাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বামপন্থীদের একটা অবদান অস্বীকার করা যাবে না। আর কিছু আপনি ব্যক্তিগত কথা যেগুলি বলছেন বামপন্থা, সেটা হলো যেমন আমরা ভোটে দাঁড়াইলে ভোট পাই না। 1979 সালে আওয়ামী লীগের চেয়ে আমি ভোট বেশি পাইছিলাম। তো এরা বোধহয় উনি যদি রেকর্ডটা দেখেন পাবেন। আবার 91 সালে যখন কোন অভ্যুত্থান হইলো এরশাদের পতনের পরে 16 চেয়ারম্যানের মধ্যে 15 চেয়ারম্যান আমাদের অফিসে আসছিল। আইসা বলছে আমরা এবার আপনাদের সমর্থন দিব। তা আমি বলছিলাম যে আপনাদের সমর্থনের কৃতজ্ঞ থাকলাম, কিন্তু নিতে পারতেছি না। কেন, আমরা কি টাকা চাইছি নাকি? আমি টাকা না চাওয়ার কারণে 14,70,000 টাকা আসে হিসাব করে দিয়েছিলাম। আমি আমার কাছে আছে 3 লাখ টাকা। আমার ইলেকশন অধীনই হয়ে গেছিল। যাক, সুতরাং এটা তো মাপকাঠি হইতে পারে না। আর একটা হলো যেটা বলছেন যে মানে সত্যের পক্ষে যদি আমি না দাঁড়াই, বামপন্থা কি সেই ইতিহাস আলোচনা করবো। যেমন ব্রুনোকে যে তখন বলতো যে সূর্য পৃথিবীর চার দিয়ে ঘুরে, কিন্তু ব্রুনো বলছিল মানে কোপার্নিকাস বলে মরে বেঁচে গেছিল, সে বলছে যে না, পৃথিবী ঘুরে। তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। গ্যালিলিও জেলখানা মৃত্যুবরণ করেছিলেন। সেদিন যদি এই সত্য কথা বলার পক্ষে যদি দুনিয়া না দাঁড়াইতো তাহলে আমরা অন্ধকার গুহার মধ্যেই থাকতাম। ফলে আজকে বামপন্থার রাজনীতি আর নীতি আদর্শহীনতার এই পঙ্কিলতার মধ্যে অন্তত আদর্শের আলোটা। এখন আপনি অন্ধকারে রাতের বেলা সূর্য কেন নাই, এটার জন্য দুঃখ করার চেয়েও একটা প্রদীপও যদি থাকে, সে যদি পথ দেখতে পান, এটাই কম কি? এখন না, সেটা হলো যে আর ওই যে ধরেন সুবিধাবাদের জন্য বা হটকারী কাজের জন্য দুইটাই বামপন্থার যদি ভ্রান্তি না থাকতো, অনেক ভ্রান্তি আছে, সেগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি। তো সেটা দিয়ে তো বিচার হয় না, একটা ভ্রান্তি দিয়ে একটা আদর্শের বিচার হয় না। যেমন মুক্তিযুদ্ধের যে আপনি মৌল চেতনার কথা বলছেন, আজকে কি যারা শাসন কার্য পরিচালনা করছেন তারা ধারে কাছে আছেন? আমরা বিকল্প রাজনৈতিক শক্তির কথা বলছি, এবং এটা আমাদের এই দেশের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 250 বছরের ইতিহাস সংগ্রামের এবং আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ। বাম কথার অর্থ কি? ন্যায়, নীতি, সত্য, সেটার পক্ষে দাঁড়ানো। বাম কথার কথা অর্থই আবার এটা আবার একটু বেশি হলো। আমি এর আগেও বলেছি, আপনারা দেখেন, আপনারা যেটা করছেন রাজনীতিতে আপনি সবসময় ক্ষমতায় যেতে হবে, এটা আমি মনে করি না। সবসময় এটা সঠিক সিদ্ধান্ত মনে করি না। এটা করে যারা বুর্জোয়ার কথা বললেন তাদের ব্যাপার এটা। কিন্তু আপনারা আজকে যদি আপনারা এই যে যতগুলো বাম রাজনৈতিক দল আছেন তারা যদি একটা মোর্চা করতেন, আজকে এই যে আমরা যে এই যে ফান্ডামেন্টালিজমের কথা বলতেছি, এক্সট্রিমিজমের কথা বলতেছি, এই যে এই সমস্ত যে হচ্ছে, এরা হচ্ছে কেন? এরা যেহেতু এখানে যদি আপনারা একটা তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতেন তাহলে আপনারাই কিন্তু ব্যালেন্সিং ফোর্স হতেন। আপনাদের অনুপস্থিতিতে এই মানে ফান্ডামেন্টালিস্ট ফোর্স যাদেরকে আমরা বলি তারা কিন্তু ব্যালেন্সিং ফোর্স হয়ে গেছে। তো এই দায়িত্বটা আপনি না নিয়ে তো পারবেন না। আপনারা আপনারা চলে গেলেন, আপনারা ওই ভাগ বাটোয়ারায় চলে গেলেন। আমি যে জিনিসটা বলছি যে জনগণের কাছে ওনাদের নীতি আদর্শ বা ওনাদের ওটা তো নেতৃত্বের জন্য। আমি সেই জন্যই বললাম, যেমন ভাই এটা যদি আপনি 20 সেকেন্ড বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আপনাদের নেতৃত্ব জনগণের কাছে গ্রহণযোগ্য কেন হলো না? গ্রহণযোগ্য যে কথাটা, এটা বোঝার মধ্যে একটু অন্যরকম আছে। গ্রহণযোগ্য কথার অর্থটা কি? এখন আপনি একজনের বন্দুক নিয়ে বললেন যে তুমি কি আমার কথার সঙ্গে একমত আছো? বললে হ্যাঁ আমি একমত আছি।
তাহলে এটা কি আপনার গ্রহণযোগ্যতা বুঝতে পারছেন না? না, কিন্তু আমি তাহলে যদি আজকে সহজ যে তুলনা আসি, পরিবেশ- আমি যেটা সহজ তুলনা আসি, আজকে বিএনপি নেত্রী বা আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, উনি যখন একটি জায়গায় বক্তৃতা দেন বা কোনো কিছু বলতে চান, তখন আমরা শত শত জনগণের কিন্তু এমনিতেও অংশগ্রহণ আমরা দেখি। আপনাদের ক্ষেত্রে সেটি দেখি না কেন? প্রত্যেক ক্ষেত্রে যে বন্দুক দিয়ে তারা মানুষকে সামনে নিয়ে আসেন, ব্যাপারটা তো এরকম না। তা তো বটেই। তাহলে এই যে একটা লুটপাটতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্রের যে শাসন ব্যবস্থা, এটা যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেলে তার কতগুলি আমরা আপনারা যখন কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান- করার জন্য তো আপনারা যদি- আপনারাও সাহায্য না, আমরা করতেছেন করি এখন। নাই। এখন এটা খেয়াল রাখেন, যেমন আপনাদের এই যে আপনাদের আরেকজন আমরা যে সাহায্য করতেছে। বামপন্থীদের নিয়ে আমি জি, বলছি, জি, করতেছে যারা, জি। যেমন তাইলে- আমরা 11 দল যখন করলাম, জি। এর মধ্যে কিছু দল চলে গেল, ধরুন সরকারের সঙ্গে চলে গেল। তাইলে এই ভ্রান্তির জন্য তো আমরা দায়িত্বটা, এটা ঠিক, বামপন্থী শক্তি হিসেবে আমাদের উপর আমার এই আসে। প্রশ্নটি করতে হচ্ছে যে সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠায় যদি আপনারা আঘাত নাই করতে পারেন, তাহলে এই রাজনীতি আপনাদের কেন করা? এটার জন্য আপনি আজকে যদি মনে করেন যে এখনই সমাধান হবে কেন, এটা ভবিষ্যতে সমাধান আসছে। আমরা এবং এই এটা আজকের ইতিহাসের শেষ কথা না। তাইলে তো বলতে হয় যে মাওসে থেকে একটা বই পড়ছিলাম যে এক বুড়ো জাহাজ মানে পাহাড় কাটছিল, সে জিজ্ঞেস করছে যে লোকে যে তুমি এটা কাটে শেষ করতে পারবা? আমার পরে আমার ছেলে কাটবে, তারপর তার ছেলে কাটবে। যারা আমানুল্লাহ কবির, কবরে খালেক জামান, জামান ভাই কিছু করতে শাহজাহান পারবে খান, না। আপনাদের অনেক ধন্যবাদ। এই একের ছিল পর এক। আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।